গতকাল রাতে ডেলি স্টারের যে অগ্নিসংযোগ সেই অগ্নিসংযোগের পরবর্তী সময়ে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই ডেলি স্টারের সামনের চিত্রটি। একটু যদি বলে রাখি যে গতকাল রাত 11টার পরবর্তী সময়ে আসলে এই অগ্নিসংযোগটি করা হয়। সেখানে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই অগ্নিসংযোগটি কিন্তু করেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে ডেলি স্টারের সামনের চিত্রটি। একটু যদি বলে রাখি যে গতকালকে যে এই অগ্নিসংযোগ ঘটনা, এই ঘটনার পরে আসলে ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই অগ্নি নির্বাপনের জন্য যে কাজ, সেই কাজগুলো কিন্তু তারা করেছেন এবং এই মুহূর্তে আসলে অগ্নি নির্বাপন হয়েছে এবং ধ্বংসযজ্ঞের যে চিত্রটি আসলে সেটি এই মুহূর্তে এই ডেলি স্টারের অফিসের সামনে দৃশ্যমান হচ্ছে। এবং যদি বলে রাখি যে গতকাল আসলে রাত 10টার পরবর্তী সময়ে ওসমান হাদির যে মৃত্যু সংবাদ, সেই মৃত্যু সংবাদ শোনার পরে আসলে এই যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞগুলো কিন্তু চালানো হয় এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর শাহবাগ এলাকাতে প্রথমে অবরোধ করা হয়, কারণ বাজার মোড় অবরোধ করা হয় এবং এরপরে এই ডেলি স্টার অফিস এবং প্রথম আলো অফিস, দুটি অফিসে ভাঙচুর চালানো হয় এবং এরপরে আমরা যেটি দেখেছি যে সেখান থেকে আন্দোলনকারীরা তারা রাজধানীর শাহবাগ মোড় যেটি রয়েছে সেই মোড় থেকে এবং কারণবাজার মোড় থেকে ধানমন্ডি 32-এর দিকে যায় এবং সেখানে কিন্তু তারা ধানমন্ডি 32-এ হামলা চালান এবং সেখানে বুলডোজার দিয়ে কিন্তু ভাঙা হয়। এবং এই মুহূর্তে আসলে আপনাদের ডেলি স্টারের ভেতরের চিত্রটি আসলে দেখাতে চাই এবং ভেতরের দিকে আপনাদের নিয়ে যেতে চাই। আসলে এই মুহূর্তে ভেতরের চিত্রটি কি সেটি আসলে আপনাদের দেখাতে চাই। গত শুক্রবার শরীফ ওসমান হাদির উপরে হামলা চালান এবং সেই গুলিবিদ্ধ অবস্থায় আসলে আমরা দেখতে পাই তাকে সোহরাওয়ার্দী ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরে আসলে গতকাল রাত্রে তার যে মৃত্যু সংবাদ, সেই সংবাদটি আসলে ইনকিলাব মঞ্চ থেকে নিশ্চিত করেন এবং এরপরে মূলত এই যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞগুলো কিন্তু চালানো হয়। একটু দেখাতে চাই এই মুহূর্তে আসলে অগ্নিসংযোগের যে যেমন চিত্র দেখা যায়, আসলে সেই চিত্রটি আসলে এই মুহূর্তে ডেলি স্টারের ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে এই ডেলি স্টার এবং প্রথম আলো যে প্রকাশনী, সেই প্রকাশনী কিন্তু প্রকাশ হবে না। এটি মূলত নিচতলা এবং দোতলা, এই দুটি তলা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং গতকাল যে শরীফ ওসমান হাদির যে মৃত্যু সংবাদ, সেই মৃত্যু সংবাদ পর আসলে আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্রীয় পক্ষ থেকে শোক জানানো হয়েছে। ডক্টর ইউনূস তিনি ভাষণ দিয়েছেন এবং সেখানে কিন্তু হটকারীর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিপরীতে কিন্তু থাকার কথা জানিয়েছেন। এবং এরপরেও আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনকারীরা তারা এইসব স্থাপনায় হামলা চালাচ্ছে। শুধু এই ডেলি স্টার, প্রথম আলো নয়, ছায়ানটেও কিন্তু হামলা চালানো হয়েছে, সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। আসলে ভেতরে দোতলা থেকে আসলে আপনাদের দেখাতে চাই। দোতলাতেও কিন্তু একই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এপাশ মূলত লিফট ছিল। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেলি স্টারের দ্বিতীয় তলা থেকে এবং
এখানকার যে চিত্র সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরোটা আসলে ছাই হয়ে আছে এখানে। বা আরেকতলা যেতে চাই, তৃতীয় তলার অবস্থা কি সেটি আপনাদের একটু দেখাতে চাই। দর্শক, এই মুহূর্তে আপনাদের ডেইলি স্টারের তৃতীয় তলায় নিয়ে যেতে চাই। এটি তৃতীয় তলায় এবং এখানেও আমরা দেখছি যে ভাঙচুর করা হয়েছে। বেশ কিছু চেয়ার এখানে ভাঙচুর করা হয়েছে এবং এখানে ইলেকট্রিক কিছু ছিল সেটিও ভাঙা হয়েছে। তবে ভেতরের যে ধোঁয়া অর্থাৎ আগুনের যে গন্ধ, সেই পোড়া গন্ধ কিন্তু আমরা পাচ্ছি। এটি হয়তো তাদের কনফারেন্স রুম। আসলে আপনাদের সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ডেইলি স্টার তৃতীয় তলা থেকে। যেটি দেখছেন যে এই কনফারেন্স রুমগুলোতে বিক্ষুব্ধ জনতা বা আন্দোলনকারী যেটি বলি না কেন, তারা কিন্তু এখানে এসে এসব ভাঙচুর করেছে। আর একটু সামনে যেতে চাই এবং আপনাদের দেখাতে চাই ডেইলি স্টারের ভেতরের অর্থাৎ তৃতীয় তলায়, যেখানে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ভাঙচুর করা হয়েছে এবং কফি হোল্ডার ছিল এবং এপাশে বই, সেই বইয়েও কিন্তু আমরা আলমারিতেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বই নিয়ে যাওয়া হয়েছে এবং ভাঙচুরের চিত্রটিও আসলে এখানে স্পষ্টত। এবং এই আলমারি এটি ফেলে রাখা হয়েছে এবং প্রত্যেকটা আলমারিতেই আসলে ভাঙচুর করা হয়েছে। সেটিও আসলে আপনাদের কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা আরেক তলায় যেতে চাই। আসলে ভেতরে প্রবেশ করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, কেননা নিচে কাঁচ সহ বিভিন্ন দ্রব্য পড়ে আছে। এটি চতুর্থ তলা এবং এখানেও আমরা দেখছি যে দুঃখিত, এখানে জিমাগার ছিল এবং এখানেও ভাঙচুর চালানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে এবং গতকাল শরীফ ওসমান হাদির উপর যে
মৃত্যুর খবর পর যে বিভিন্ন স্থাপনায় হামলা করা হয় তার একটি অংশ ডেইলি স্টার, এবং ডেইলি স্টারের কোন কোন অংশে আসলে হামলাটি চালানো হয়েছে সেটি আসলে আপনাদের দেখানোর জন্য এই মুহূর্তে ভেতরে আমরা যাওয়ার চেষ্টা করছি। ভিতরে আর কে আছে? কালের কণ্ঠ থেকে যুক্ত হয়েছিলাম। দর্শক, এই মুহূর্তে আসলে যেটি দেখতে পাচ্ছিলাম যে প্রথম তলা, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা এবং উপরতলাতেও আমরা যেটি দেখতে পেয়েছি যে ভাঙচুর চালানো হয়েছে। তবে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। তারা তাদের অফিসি পলিসি জায়গা থেকে আসলে কাউকেই ভেতরে প্রবেশ করাচ্ছেন না। দর্শক, এই মুহূর্তে আপনাদের ডেইলি স্টার অফিস থেকে আসলে আপনাদের যুক্ত করে, দুঃখিত, কালের কণ্ঠ অফিস থেকে, কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে আসলে আপনাদের যুক্ত করেছিলাম ডেইলি স্টারের যে অফিসে যে হামলা, সেই হামলার চিত্রটা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। একটু যদি বলে রাখি আবারও যে গতকাল শরীফ ওসমান হাদির উপর যে হামলা, সেই হামলার পরবর্তী সময়ে আসলে ঢাকার বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়, এবং তারই অংশ হিসাবে আমরা দেখতে পাই যে এই ডেইলি স্টার অফিস, প্রথম আলো অফিস, সায়নট এবং ধানমন্ডি 32 এসব জায়গাতে হামলা চালানো হয়, এবং তারই জায়গা থেকে আমরা এই মুহূর্তে আসলে আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম ডেইলি স্টারের অফিসের ভেতরের চিত্রটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই যে শরীফ ওসমান হাদি যখন মৃত্যুবরণ করেন বা সেই সংবাদটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখনই আসলে বিক্ষুব্ধ জনতা এবং আন্দোলনকারীরা তারা এসব ঘটনাটি ঘটান, এবং এই ঘটনার পর আসলে সংবাদ মাধ্যমে বা সংবাদকর্মীরা অনেকেই কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক, আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম ডেইলি স্টারের ভেতর থেকে। একটু বলে রাখি যে এই অফিসে এখন সহকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এভাবেই কাঁদছেন। এই অফিসের যে চিত্রটি আসলে সেই এমন ধ্বংসযজ্ঞ দেখার পর তবে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই মুহূর্তে তাদের যে শক্ত অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। একটু যদি ঘটনা প্রেক্ষাপটটি আবার বলে রাখি যে গত শুক্রবার জুমার নামাজ পরবর্তী সময় আসলে আমরা যেটি দেখতে পাই যে এই শরীফ ওসমান হাদির উপরে গুলি চালানো হয় এবং আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত্রেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, এবং সেখানে কয়েকদিন অবস্থান করার পর
তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করা হয় এবং সেই সিদ্ধান্ত জায়গা থেকে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় এবং গতকাল রাতে আসলে আমরা যেটা দেখতে পাই যে তিনি জীবনের শেষ নিঃশ্বাসটা আসলে ত্যাগ করেন। এবং এখানে একজন হাদি যে জন্য প্রাণ দিয়েছিল সেই প্রাণ দেওয়ার সার্থকতা ম্লান করে দিয়েছে এই ফেসিবাদী কিছু লোকেরা, যারা হাদির মৃত্যুর বিচার না চেয়ে খুনিদের ফাঁসির দাবি না চেয়ে হাদির পরিবারকে পুনর্বাসনের দাবি না চেয়ে তারা ভাঙচুর করেছে সংবাদ মিডিয়া মাধ্যম। এটা কোনোভাবে কাম্য নয়। আমাদের যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, সংবাদ মাধ্যম। আজ এদের উপরে হামলা চালাচ্ছে, আরও দিন যাবে আরও মিডিয়ার উপরে হামলা চালাবে, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা দেখেছি হাদি মৃত্যুর পর সারা ফেসবুক মিডিয়া শুধু হাদি করেছিল, কিন্তু আধা ঘন্টার মধ্যে সে ভুল পাল্টে যায়। কারণ হচ্ছে এই জ্বালাওপুরা আগুনের পরিপ্রেক্ষিতে হাদির মৃত্যুটাকে তারা ম্লান করে দিয়েছে। কারণ হাদির মৃত্যু সবাইকে কাঁদিয়েছিল, বাট পুরোপুরি ফ্যাসিস্টদের উস্কানিতে তারা পা দিয়েছে। তো আমি মনে করি যে সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা বাংলাদেশের মধ্যে ব্যর্থ, কারণ আইনশৃঙ্খলা বাহিনী প্রপারলিভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। ময়মনসিংহে একটি লোককে ধর্ম অবমাননার দায়ে পুড়িয়ে মারা হয়েছে। এটা কোন সভ্য দেশে হয়? তার যদি সে কটূক্তিকে দেয় তাহলে প্রাপ্য শাস্তি পাবে। আমি মনে করি এগুলা টোটালি ব্যর্থতা দায়ী। হাদি হত্যা হয়েছে, এটা আইন শৃঙ্খলা পুরোপুরি ব্যর্থতার দায়ী। কারণ হচ্ছে এরপরে গতকালকে দেখলেন আপনারা জিগাতলায় রুমি হত্যা হয়েছে, এটাও সম্পূর্ণ ব্যর্থতা দায়ী হয়েছে। কারণ অপরাধীদের মধ্যে কোনো আতঙ্ক সৃষ্টি করতে পারেনি তারা। পরপর এভাবে ধাপে বা ধাপে আরও আমাদের জুলাই অভ্যুত্থানের সৈনিকরা হত্যা হবে, এটা নিশ্চিত। কারণ তাদের যে রোল এবং রেগুলেশন টোটালি ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি মনে করি এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার এখনই আপনি পদত্যাগ করা উচিত। এই ব্যর্থ উপদেষ্টা দিয়ে আমরা কোনো সময় এই দেশকে শান্তি আনতে পারবো না, কারণ এই দেশটা শুরু থেকে এই ব্যর্থতা পড়ে দিয়েছে। এটা তো সম্পূর্ণভাবে অনৈতিক, কারণ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। এখানে তারা যদি কোনো দোষ থাকে, ত্রুটি থাকে, তাদের সমালোচনা করতে পারে, আলোচনা করতে পারে। তাদের একটা অফিস পুড়িয়ে দেওয়া তো কোনোভাবেই কাম্য নয়, কারণ এখানে অনেক রাষ্ট্রের ডকুমেন্টস থাকে, অনেক কিছু তথ্যপত্র থাকে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না, কারণ এটা হচ্ছে তাহলে ফেসিবাদী সিস্টেমে আবার অবতারণা হলো। কারণ যেহেতু সরাসরি মব তুলে নিচ্ছে হাতে, মব কেন সৃষ্টি হবে? এই যে ময়মনসিংহে পুড়িয়ে মারা হয়েছে একজনকে, এটা তো মব, 100% মব। আমরা মব মুক্ত বাংলাদেশ চাই। দর্শক, এই মুহূর্তে আসলে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজে এবং দেখানোর চেষ্টা করছি ডেইলি স্টারের সামনে থেকে। এবং এখানে একজন স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগ, সে পদত্যাগ দাবি করেছেন এবং তিনি যেটি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ব্যর্থতা, সে ব্যর্থতার জায়গা থেকে আসলে এমন সব ঘটনা ঘটছে এবং সেই ঘটনার সর্বশেষ চিত্রটি আসলে এই মিডিয়া অফিসে হামলা। যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসলে এক পলক দেখছেন যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনাটা আসলে কীভাবে ঘটেছে। হামলা হয়েছিল যখন ছিলেন
দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে। এবং আবারও বলে রাখতে চাই, গতকাল রাত 11টার পরবর্তী সময়ে আসলে এই ধ্বংসযজ্ঞগুলো কিন্তু চালানো হয়েছে। তো এই ছিল রাজধানীর ফার্মগেটের যে ডেইলি স্টার অফিস। সেই ডেইলি স্টার অফিসের যে অগ্নিসংযোগ, সেই অগ্নিসংযোগের সর্বশেষ